শুভ সন্ধ্যা বন্ধুরা। বেশ কয়েকদিন পর আবার আপনাদের সামনে উপস্থিত হলাম একটা নতুন কাহিনী নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন বছরে এটা আমার তৃতীয় কাহিনী। বন্ধুরা, আজ যে কাহিনী আমি আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি তা এক সাধুর কাহিনী। কাহিনীর নাম সাধুর ক্রোধ। কাহিনীর শুরুতেই সকল বন্ধুদের অনুরোধ করছি আপনারা একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে এই রকম সুন্দর সুন্দর উপস্থাপনার নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যায়। আসুন আর অবতারণা নয়, কাহিনী শুরু করি। শীতের অন্ধকার রাতে গ্রামের একপাশে এক গভীর অরণ্য ছিল, যাকে স্থানীয়রা অভিশপ্ত বন বলে ডাকত। বনের নাম শুনলেই সবার মনে ভয় জমে উঠত। কেউ কখনো সেখানে ঢোকার সাহস করত না, কারণ প্রচলিত বিশ্বাস ছিল সেখানে গেলে আর কেউ ফিরে আসে না। অরণ্যের ভেতর একটি পুরনো পাথরের মন্দির ছিল, যার গায়ে সময়ের ধুলি জমে কালো হয়ে গিয়েছিল। গ্রামের প্রবীণদের মতে মন্দিরটি একসময় এক শক্তিশালী সাধুর আশ্রম ছিল। সেই সাধু গভীর সাধনায় লিপ্ত ছিলেন, কিন্তু একদিন গ্রামবাসীর এক বড় ভুলের কারণে তার সাধনা বিঘ্নিত হয়। ক্রোধে তিনি পুরো গ্রামকে অভিশাপ দেন, আর সেই দিন থেকেই অরণ্যটি ভয়ঙ্কর হয়ে ওঠে। যে দিনটির কথা বলছি সেটি ছিল অমাবস্যার রাত। গ্রামের কয়েকজন কিশোর কৌতূহলবশত সিদ্ধান্ত নিল তারা অরণ্যে ঢুকবে। তাদের দলের নেতা ছিল রাহুল, সাহসী এবং বিদ্রোহী স্বভাবের। তার সঙ্গে ছিল তার দুই বন্ধু অমিত এবং বিকাশ। তারা ঠিক করল গ্রামের প্রচলিত বিশ্বাসের ভিত্তি পরীক্ষা করবে। তিন বন্ধু রাতের আঁধারে হাতে টর্চ লাইট আর লাঠি নিয়ে বনের পথে পা বাড়ালো। প্রথমে সব কিছু স্বাভাবিক মনে হচ্ছিল, শুধু রাতের ঝিঁঝি পোকার ডাক আর হালকা বাতাসের শোঁ শোঁ শব্দ। তবে যতই তারা গভীরে প্রবেশ করলো, ততই বনের পরিবেশ বদলে যেতে লাগলো। গাছের পাতা যেন নিজ থেকেই ফিস ফিস করে কিছু বলছিল। তারা তিনজন সেগুলোকে বাতাসের খেলা ভেবে উপেক্ষা করল। কিছুক্ষণ পর হঠাৎ বিকাশ থমকে দাঁড়িয়ে বলল, তোমরা কি কিছু শুনতে পাচ্ছ? যেন কেউ পেছনে হাঁটছে। রাহুল হেসে বলল, ভয় পেয়ে গেছিস নাকি? এগিয়ে চল। কিন্তু অমিত থমকে গিয়ে বলল, না রাহুল, সত্যি কেউ যেন আমাদের পেছনে আসছে। তারা টর্চের আলো পেছনে ফেলল, কিন্তু কিছুই দেখতে পেল না। তবে একটি অদ্ভুত শীতল হাওয়া তাদের গা ছুঁয়ে গেল। কেউ যেন পিছনে দাঁড়িয়ে তাদের দিকে তাকিয়ে আছে। বনের গভীরে গিয়ে তারা মন্দিরের ধ্বংসাবশেষের কাছে পৌঁছল। জায়গাটি দেখতে অদ্ভুত। চারপাশে যেন একটা ঘন অন্ধকার ছড়িয়েছিল। মন্দিরের দরজা ভাঙা, ভেতর থেকে এক ধরনের কুয়াশা বের হচ্ছিল। রাহুল এগিয়ে গিয়ে দরজার ভেতর ঢুকতে চাইলে হঠাৎ বাতাসে একটা চিৎকার ভেসে এলো। সেই চিৎকার এতটাই করুণ ছিল যে অমিত আর বিকাশের হাত পা ঠান্ডায় জমে গেল। রাহুল জেদ করে বলল, আমি ঢুকছি, ভয় পেলে তোরা বাইরেই থাক।
সে একা ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকতেই কুয়াশার ঘনত্ব আরও বেড়ে গেল, আর এক ধরনের পচা গন্ধ তার নাকে এসে লাগলো। তার টর্চের আলো বারবার নিভে যাচ্ছিল। সে হঠাৎ দেখল মন্দিরের ভেতরে একটি বড় পাথরের বেদি, আর তার ওপর রক্তের ছাপ। হঠাৎ পেছনে একটি ঠান্ডা হাত তার কাঁধে স্পর্শ করল। ভয়ে সে চিৎকার করে পেছনে ঘুরে দেখল সেখানে দাঁড়িয়ে আছে একটি কঙ্কালের মতো চেহারার মানুষ। তার চোখ গর্তে ঢুকে গেছে, আর তার ঠোঁটের কোণে এক বিদঘুটে হাসি। কঙ্কালটি বলল, তুমি আমার রাজ্যে এসেছো, এখন তুমি এখানেই থাকবে। বাইরে অমিত আর বিকাশ অপেক্ষা করছিল, কিন্তু তারা রাহুলের চিৎকার শুনে ভয় পেয়ে দৌড়ে পালিয়ে গেল। গ্রামে ফিরে গিয়ে সবাইকে জানালো, কিন্তু কেউ সাহস করে সেই রাতে রাহুলকে খুঁজতে যায়নি। পরদিন সকালে গ্রামের লোকজন গিয়ে মন্দিরে রাহুলের খোঁজ করল। তারা তার কোনো চিহ্ন পেল না, শুধু দেখল মন্দিরের বেদিতে নতুন রক্তের দাগ। সেই দিন থেকে কেউ আর অরণ্যের কাছে যায়নি। আজও বলা হয়, রাতের বেলায় যদি কেউ অরণ্যের কাছে যায় তবে রাহুলের চিৎকার শোনা যায়, আর মন্দিরের অভিশপ্ত আত্মারা তাদের রাজ্যে নতুন শিকার খুঁজে ফেরে। রাহুলের নিখোঁজ হওয়ার পর থেকে অমিত আর বিকাশ মানসিকভাবে ভেঙে পড়েছিল। তারা গ্রামে আর কাউকে কিছু না জানিয়ে নিজেদেরকে ঘরে বন্ধ করে রাখত। দিনের বেলা তারা একটু স্বাভাবিক থাকলেও রাত হলেই তাদের ঘুম আসতো না। প্রতিদিন অন্ধকার ঘনিয়ে এলে তাদের মনে হতো কেউ যেন তাদের ঘরের বাইরে দাঁড়িয়ে তাদেরকে ডাকছে। এক রাতের কথা, অমিত তার ঘরে শুয়েছিল। হঠাৎ সে জানলার বাইরে কুয়াশা জমতে দেখল। সেই কুয়াশার মধ্যে একটি অদ্ভুত ছায়া ভেসে উঠল। ছায়াটি ক্রমেই স্পষ্ট হতে থাকল। অমিত দেখল সেটি রাহুল। তার চোখ দুটি লাল, মুখে বিদ্রূপের হাসি। সে জানলার কাছে ধীরে ধীরে বলল, অমিত, তুই আমাকে ছেড়ে পালালি? তুই তো আমার বন্ধু ছিলি। তোর কি ভয় এতটা বেশি ছিল যে তুই আমাকে মরণে ফেলে চলে এলি? অমিত চিৎকার করে উঠল। তার মা বাবা ছুটে এসে তাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু সে কাউকে কিছু বলল না। রাত কাটল ভয়ে কাঁপতে কাঁপতে। পরদিন বিকাশও একই অভিজ্ঞতার শিকার হলো। সে তার ঘরের দরজার সামনে কুয়াশা জমতে দেখল। হঠাৎ দরজায় তিনটি ভারী আঘাত। দরজা খুলতেই সে দেখল রাহুল তার সামনে দাঁড়িয়ে আছে। রাহুলের মুখে সেই একই প্রশ্ন, তুইও পালালি বিকাশ? আমার বন্ধু বলে তোদের গর্ব ছিল, এখন তুই লজ্জা পাস না? তোরা তো আমাকে বাঁচানোর চেষ্টাও করিসনি। তোদের জন্য আমার মৃত্যু অভিশাপ হয়ে গেছে। বিকাশ হতভম্ব হয়ে বসে পড়ল। রাহুলের ছায়া ক্রমেই মিলিয়ে গেল, কিন্তু তার কথা যেন দেওয়ালে পেরেকের মতো গেঁথে রইল। এরপর থেকে প্রায় প্রতি রাতে অমিত আর বিকাশ দুজনেই রাহুলের উপস্থিতি টের পেতে লাগলো।
সে কখনো তাদের ঘুমের মধ্যে ফিস ফিস করে বলতো, তোদের কোনো ক্ষমা নেই, তোরা আমার বন্ধু ছিলি, অথচ তোরা ভীরু কাপুরুষ। রাহুলের এই ছায়াময় উপস্থিতি তাদের ক্রমেই পাগল করে দিচ্ছিল। তারা একবার সিদ্ধান্ত নিল গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে যাবে। কিন্তু যেখানেই যাক, রাহুল যেন তাদের পিছু ছাড়ছিল না। তাদের অভিশাপের ছায়া তাদের ঘিরে রেখেছিল। শেষমেশ একদিন অমিত আর বিকাশ সেই মন্দিরে যাওয়ার সিদ্ধান্ত নিল। তারা ভাবল হয়তো রাহুলের আত্মাকে মুক্তি দেওয়ার উপায় খুঁজে পাওয়া যাবে। তারা দুজন গভীর রাতে মন্দিরে পৌঁছালো। জায়গাটি তখনও অভিশপ্ত, আর সেই বেদির উপর পুরনো রক্তের ছাপ যেন আরও তাজা লাগছিল। হঠাৎ ওই মন্দিরের ভেতরের বাতাসের বেগ বেড়ে গেল। তারা রাহুলের চিৎকার শুনল, এবার তোরা এসেছিস, অনেক দেরি হয়ে গেছে, তোরা তোদের কাপুরুষতার জন্য কখনো মুক্তি পাবি না। মন্দিরের দরজা হঠাৎ বন্ধ হয়ে গেল। কুয়াশার মধ্যে থেকে রাহুলের বিকৃত মুখ তাদের সামনে ফুটে উঠল। তার হাত দুটি তাদের দিকে প্রসারিত হয়ে বলল, এবার তোদেরও আমার সঙ্গে থাকতে হবে, তোরা আমার সঙ্গে মরবি, আর এই মন্দিরেই তোদের আত্মা বন্দি থাকবে। এরপর থেকে অমিত আর বিকাশকে আর কখনো গ্রামের কোনো মানুষ দেখেনি। গ্রামের লোকজন বলতো, মন্দিরের কাছে গেলে রাতে তিনটি ছায়া ঘুরে বেড়ায়, একজনের মুখে ক্রোধ আর বাকি দুইজন ভয়ে কাঁপতে থাকে। তারা কেবল ফিস ফিস করে বলে, ক্ষমা নেই, ক্ষমা নেই। এখনো অরণ্যের সেই মন্দিরে কেউ যায় না। যে একবার সেখানে পা রাখে সে আর কখনো ফিরে আসে না। ধন্যবাদ বন্ধুরা। আমার আজকের কাহিনী সাধুর ক্রোধ এখানেই শেষ করলাম। আশা করি আমার আজকের এই উপস্থাপনা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর পরিশেষে বলি, আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটিকে আপনারা আরও এগিয়ে যেতে সাহায্য করবেন। ধন্যবাদ বন্ধুরা।